আজকে আমরা কিছু অটোক্যাডের সেটিং সম্বন্ধে জানবো, যেটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কিন্তু যত প্রসেস হবে আমাদের ক্যাড শেখার, সেই প্রসেস অনুযায়ী আমাদের সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ জানতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এই কারণে একটা ভিডিও আকারে তুলে রাখতে চাইছি, যাতে পরবর্তী ক্ষেত্রে ফুল সেট আপটা, ফুল সেটিংসটা যেন আমরা কখনো আমরা যখন অটোক্যাড লোড করব তখন যেন আমরা লোড হওয়ার পর যেন জিনিসগুলোকে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কারণ ইন্ডিভিজুয়ালি সবাই ধর ল্যাপটপে বা ডেস্কটপে গিয়ে ক্যাড লোড করলো, কিন্তু কিছু কিছু প্রিলিমিনারি সেটিং সেগুলো যদি না জানি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না আমাদের। ঠিক আছে, তো সেটার জন্যই আজকে আমাদের এই ভিডিওটা বানানো। তো খেয়াল করিস, তো প্রথমে আমি আসি আমাদের অটোক্যাড যে কোনো ভার্সন ইনস্টল করার পরেই, আমি এটা 2013 ইনস্টল করে রেখেছি। তো এই 2013-র ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলো আসছি, যেগুলো যেগুলো পাবো পরবর্তী ক্ষেত্রে 2013-র যেটা আপার ভার্সন আছে সেখানেও কিন্তু আমরা সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আসবো। ঠিক আছে, তো ডান দিকে এইখানটাতে প্রথমে আমি আসি একদম স্টেপ বাই স্টেপ ডান দিকে। আচ্ছা, আমাকে একটু এটাকে সাইজ করতে হবে, জাস্ট হোল্ড অন। তো আমরা যদি দেখি, আমি পুরো স্ক্রিনটাকেই এনেছি আমাদের ইয়ের মধ্যে, স্ক্রিনের মধ্যে এই ডান দিকে একটা সেটিংস অপশান আছে এইখানটাতে। ঠিক আছে, দিয়ে ওই সেটিংসটা আমাদের যে মোবাইলের যে সেটিংসটা আছে সেই রকম সেটিংয়ের মতনই দেখতে। কেউ একজন বলুক দেখি ডান দিকে ওটা কি লেখাটা উঠছে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ দেখা যাচ্ছে। কেউ একজন বলুক। দেখ ডান দিকে মাউসটা আছে, যে মাউসটা ডান দিকের নিচে আমি একটা সেটিংস, একটা চিহ্নের উপরে আমি মাউসটাকে রেখেছি, একটা লেখা উঠেছে। কেউ একজন পড়ে বলুক, তাহলে বুঝবো যে হ্যাঁ মোবাইলে দেখা যাচ্ছে। কেউ একজন বলুক। ওয়ার্ক স্পেস সুইচ। হ্যাঁ, ওখানে আসছে ওয়ার্ক স্পেস সুইচিং। এই ওয়ার্ক স্পেস সুইচিংটা যদি আমি ক্লিক করি তাহলে সবার কম্পিউটারে কিন্তু এই তিনটে দেখাবে। এই যে ড্রাফট অ্যান্ড ড্রাফটিং এর ইয়েটা দেখাবে, দ্বিতীয়টা হচ্ছে 3D বেসিক্স দেখাবে, 3 নম্বর হচ্ছে 3D মডেলিং দেখাবে। এই 4 নম্বর অটোক্যাড ক্লাসিক এটা দেখাবে হচ্ছে 2013, অথবা 2013 যদি লোয়ার ভার্সন লোড করা থাকে, মানে সাপোজ 12 কি 10 কি 7, তবেই দেখাবে, না হলে কিন্তু আপার ভার্সনে দেখাবে না। ঠিক আছে, তো কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত মেনুগুলোকে আনবো সেটা আমি প্রথমে দেখব। তো ক্লাসিক্স থাকলে তো কোনো অসুবিধাই নেই। ক্লাসিক্সটা ক্লিক করার সাথে সাথে ক্লাসিক্সের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো উপরে আমাদের যে ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, ব্ল্যাঙ্ক স্ক্রিনের দুপাশে আমাদের খুলে যাবে। মেনলি কি কি খুলবে না, ড্র টুলবারটা খুলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ড্র টুলবার। যদি আমি টুলবারের একদম কর্নারে উপরে মাথায় নিয়ে যাই তাহলে ওখানে মেনু একটা ড্রপ ডাউন হবে। দেখ আমি একদম মাথাতে নিয়ে গেছি, ড্র টুলবারটা দেখাচ্ছে। কেউ একজন বলুক দেখা যাচ্ছে ড্র টুলবারটা? তো সিমিলারলি যদি আমি ডান দিকের মেনুটার উপরে নিয়ে যাই মাথার উপরে, সেখানেও একটা টুলবার আমাকে নোটিফাই করছে। কে বলবে ডান দিকের কি লেখা আছে, মেনুটাতে কি লেখা আছে? কেউ একজন বলুক, তাহলে বুঝবো যে দেখা যাচ্ছে। আবার মডিফাই। তাহলে এই যে এই টুলবারটা, এটাকে যদি আমি ধরে নিয়ে আসি, আমি সব করছি লেফট ক্লিকে। হ্যাঁ, যখন আমরা রাইট ক্লিক করব তখন আমি মেনশন করব যে এখন আমি রাইট ক্লিক করলাম। তো লেফট ক্লিকেও এটাকে যদি আমি ধরে নিয়ে আসি তাহলে এই দুটো টুলবার আমাদের আসবে অটোক্যাড ক্লাসিক্স ভার্সনে। কিন্তু অটোক্যাডে যদি আমি 3D মডেলিং বা বেসিক্সে চলে যাই তাহলে কিন্তু এই দুটো মেনু আসবে না। যদি আমি কেটে দিই, এটাকেও কেটে দিলাম, এখানেও কেটে দিলাম, কিন্তু আমার ওই মেনুগুলো লাগবে। আমি যদি ওয়ার্ক স্পেস সুইচিংয়ে গিয়ে বেসিক্সে গেলাম, তাহলে আমরা দেখবো কি যে এই দুপাশে কোনো ধরনের মেনু নেই। তো মেনুগুলোকে আনবো কি করে? মেনুগুলোকে আনবো হচ্ছে আমাদের অ্যাজ পার মানে সফটওয়্যারের এই ওপরে ওয়ার্ক স্পেস সুইচিংয়ের একটা ড্যাশবোর্ডও রয়েছে। এই ড্যাশবোর্ডের সাইডে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এই মেনুটা ক্লিক করলে নিচে শো মেনু বার বলে একটা অপশান আছে, শো মেনু বার। সবাই কিন্তু নোট করে রাখিস, হ্যাঁ, প্রতিটা স্টেপ বাই স্টেপ, কারণ আমি পরবর্তী ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি দেখাতে এতটা সময় আমি দেবো না। সবাইকে বলবো ভিডিওটা দেখো, দিয়ে সেটিংসগুলো করো নিজে। তাহলে এই শো মেনু বারটা যদি আমি ক্লিক করি, এখানে শো মেনু বার, শো মেনু বার ক্লিক করলে এই নিচে একটা মেনু বার শো হয়। এই যে নিচের এই মেনু বারগুলো, যার প্রথম অপশানটা আছে ফাইল, তারপর একটা এডিট, তারপর একটা ভিউ, এরকম করে করে টুলস বলে একটা অপশান আছে, টুলস। এই টুলসে যাব, টুলসে যাওয়ার পর এখানে একটা অপশান আছে, দেখ নীলটা। নীলটা কি অপশান কে বলবে? নীলটা কি অপশান দেখি, তাহলে বোঝা যাবে যে দেখা যাচ্ছে কি অপশান, যেটার উপরে মাউস রেখেছে। কেউ একজন বলুক, যেটার উপর মাউসটা আছে কি অপশান এটা? কেউ একজন দেখে বলুক। টুলবার স্যার। টুলবার্স। তাহলে এই টুলবার্সের মধ্যে অটোক্যাডে যাব, এইখানে মেনুগুলো খুলে যাবে। এই মেনুগুলো খুলে যাবে। এখানেও যদি আমি ড্রতে ক্লিক করি, ড্রটাতে ক্লিক করি, তাহলে ড্র টুলবারটা দেখ চলে এলো
উপরটাতে। এবারে একটা টুলবার যখনই আসবে সেই টুলবারের মাথাতে বা সাইডে বা কর্নারে আমি যখনই রাইট ক্লিক করব তখন আমার পুরো মেনু চার্টটা খুলে যাবে। এই মেনু চার্টটা খুললে আমি ওখান থেকে যেগুলো যেগুলো লাগবে, মেনলি 4টে জিনিস লাগে, 4টে খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে ড্র, 2 নম্বর হচ্ছে ডাইমেনশন। দেখ ডাইমেনশনটা ক্লিক করা নেই, ক্লিক করলাম খুলে গেল ডাইমেনশন, এই যে ডাইমেনশন চলে এলো, এটা ডাইমেনশন। আবার রাইট ক্লিক করলাম, মডিফাইটা ক্লিক করলাম, এই যে মডিফাইটা ক্লিক করলাম, এই দেখ মডিফাই চলে এলো, 3টে চলে এলো। তাহলে ড্র, ডাইমেনশন, মডিফাই 3টে, এবং 4 নম্বর হচ্ছে কি না প্রপার্টিস। রাইট ক্লিক করলাম, দেখ প্রপার্টিসটা ক্লিক করলাম, দেখ প্রপার্টিসটাও চলে এলো। এই চারটে হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট টুলবার, সব থেকে ইম্পর্টেন্ট টুলবার এই 4টে। আমাদের ক্লাসেও আমরা প্রথমের দিকে এই 4টে টুলবারের আইকনগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, লিখতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে ড্রয়িং যখন করব, যখনই আমি বলবো যে এই আইকনটা ক্লিক করো, তখন যেন তার মাথার মধ্যে ওই আইকনটার ছবিটা ভেসে ওঠে। সেই কারণে প্রথমে এই 4টে টুলবারের মধ্যেও যে 3টে টুলবার আছে সেই টুলবারের আইকনগুলোকে আমাকে খাতায় লিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই 4টে টুলবারকে আমি এরকমভাবে ধরে, মানে এরকমভাবে ক্লিক করে, ক্লিক যখনই কথাটা বলবো তখনই লেফট ক্লিক, তাহলে আমি বাঁ দিকে এরকমভাবে সাজিয়ে নেবো, ঠিক আছে? 3টে টুলবারকে এরকম রাখবো, আর 4 নম্বর টুলবার প্রপার্টিস টুলবারটাকে উপরে রাখবো, ঠিক আছে? তো এই টুলবারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো আছে, যে এই 3টে টুলবারের গুরুত্বপূর্ণ কি কি কমেন্ট, কোন কমেন্টটা দিয়ে কি কাজ হয়, সেটার একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে। আমি প্রতিটা প্রতিটা কমেন্টের একটা ইন্ডিভিজুয়ালি কি কি কাজ হয় সেটা কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। আজকে আমরা ওই ভিডিও নিয়ে আলোচনা করব না, বা কোন কমেন্টে কি কাজ হয় সেটা নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব শুধু সেটিংসগুলোকে, যে আমাকে কি কি সেটিংস করে নিতে হবে, তবে আমাদের অটোক্যাডটা স্মুথ চলবে, ঠিক আছে? তাহলে প্রথমে ওইটার জন্য আমি আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি এই ভিডিওটার সঙ্গে লিঙ্ক করে দেবো, দেখে নিবি সবাই, ঠিক আছে? প্রথমে আসি প্রপার্টিস টুলবারের কিছু কাজ আছে। এটাতে আমরা কি করতে পারি? ধর সাপোজ একটা লাইন আছে, লাইন অলরেডি এরকমভাবে আমি একটা লাইন ড্র করেছি। এই লাইনটার কিছু কিছু প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারবো। এখানে 3 ধরনের প্রপার্টি আছে, যার মধ্যে মূলত প্রথম আর 2 নম্বর প্রপার্টিটাই চেঞ্জ করতে হয়। 3 নম্বর প্রপার্টিটা হচ্ছে থিকনেস, মানে কোন লাইনটা কত মোটা, সেটা এখানে পাবো না, সেটা যদি প্রিন্ট করি তখন পাবো যে ওই লাইনটা আমার বেশি মোটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তো প্রথম প্রপার্টিসটা কি না, প্রথম প্রপার্টিসটা হচ্ছে আমাদের কালার। এটাকে সিলেক্ট করব। এখানে যদি আমি প্রপার্টিসে যাই, আমার যে কালার প্রয়োজন আছে, ধর আমি রেড মার্ক করছি, তাহলে রেড মার্কে চলে এসছে, তোরা ভিডিওতে দেখতে পাচ্ছিস কিনা জানি না। এটাকে যদি আমি এরকম সিলেক্ট করি, আমি অন্য যে কোনো, ধর সাপোজ গ্রিন করলাম, গ্রিন মার্কের আমার লাইনটা ড্র হয়ে গেল। তাহলে প্রপার্টি আমি চেঞ্জ করতে পারি, যে কোনো লাইনের কালারিং প্রপার্টিটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, লাইন অনেক ধরনের হয়। মেন লাইন হয়, চেন লাইন হয়, কন্টিনিউয়াস লাইন হয়, ডটেড লাইন হয়, হিডেন লাইন হয়। এরকম করে করে আমরা অনেক লাইন শিখে এসেছি আমাদের ফার্স্ট সেমিস্টারের ড্রয়িংয়ে। ফার্স্ট সেমিস্টারে আমাদের যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ড্রয়িং ছিল সিলেবাসে, সেখানে আমরা হ্যান্ডে করে এসেছি লাইন কত ধরনের, কি লাইন কি ব্যাপার। আমরা এবিসিডি যেমন শিখে এসেছি, সেখানে আমরা লাইনগুলো শিখে এসেছি, কন্টিনিউয়াস লাইন, মেন লাইন, তারপরে হিডেন লাইন, ড্যাশ লাইন। তো সেরকম আমাদের এখানে মেনলি দুটো ধরনের লাইন হয়, একটা ড্যাশ লাইন, একটা মেন লাইন। তাহলে আমরা ড্যাশ লাইনটা পাবো কি করে? এই লাইনটাকে সিলেক্ট করব, এখানে ড্রপ ডাউন মেনুতে যাব, এখানে হিডেন বলে অনেকগুলো পয়েন্ট থাকবে, যেটাতে আমার স্কেল সুবিধা হবে সেই লাইনটা সিলেক্ট করবো, আমার এটা হিডেন লাইন হয়ে যাবে, এরকম একটা ডটেড লাইন, ঠিক আছে? এখানে অনেক ধরনের লাইনের অপশন আছে, সেই অপশনগুলো কিভাবে অন হবে না, এই লেয়ারটাকে সিলেক্ট করার পর নিচে আদার্স বলে একটা অপশন আছে। আদার্স বলে একটা অপশন যদি আমি ক্লিক করি, এই আদার্স অপশনে গেলে আমরা বিভিন্ন ধরনের এখানে লাইন পাবো, এই যে লাইনগুলো আছে। আবার যদি আর এগুলো যদি আমার মনে হয় যে না এর থেকেও আরও বেশি চাই আমার, তাহলে এই লোড অপশনটাতে যাব। লোড অপশনটাতে গেলে আমাদের এখানে অনেক ধরনের লাইন পাবো, যদি আমরা এখানে দেখি অনেক ধরনের লাইন। তো যার যেটা লাগবে সে সেই লাইনটা এখান থেকে সিলেক্ট করবে, একদম জিগজ্যাগ লাইন থেকে শুরু করে ট্র্যাক লাইন। যদি আমাদের কোনো অটোক্যাডে কোনো ধরনের রেল লাইনের ড্রয়িং করা হয়, তখন এরকম ট্র্যাক লাইনটা প্রোভাইড করতে হয়। এরকম করে করে বিভিন্ন ড্রয়িং এখানে আছে, বা বিভিন্ন লাইনের জিনিস আছে, যেগুলো আমরা এখান থেকেই বের করে আনতে পারবো, ঠিক আছে? তো এই লোড অপশানে গিয়ে তাহলে আশা করি প্রপার্টিসটা সম্বন্ধে বোঝা গেল, যে একটা লাইনের 2 ধরনের প্রপার্টিস আমরা জানি। 3 নম্বর অপশানটা কি না, 3 নম্বর অপশানটা হচ্ছে কতটা থিকনেস। এই থিকনেসটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। তো এই থিকনেসটা এখানে দিলে আমরা কোনো রকম ভাবেই কিন্তু থিকনেসটা চোখে দেখতে পাবো না, ওটা যখন প্রিন্ট করব তখনই একমাত্র থিকনেসটা বোঝা যাবে যে এই লাইনটা মোটা হয়েছে। তো আমাদের জেনারেলি আমরা যে ডিপ্লোমা লেভেলে পড়ছি, এখানে আমাদের ওরকম থিকনেসটা মোটা করার কোনো প্রয়োজন নেই। এখানে কালারটা এবং লাইনের কি স্পেশালিটি আছে, লাইনটা কি ধরনের লাইন, সেইটা আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে প্রপার্টিস টুলবারের কাজ হচ্ছে এইটা।
তাহলে এই সেটিংসটা আমাদেরকে জানতে হবে। এবারে নেক্সট, ধর সাপোজ আমরা কোনো একটা ডাইমেনশন ক্যালকুলেশন করছি। ধর আমি এখানে একটা বক্স বানাচ্ছি, ঠিক আছে? বক্সটা হচ্ছে ধর একটা লাইন সিলেক্ট করে এই পাশে 3000 এন্টার করলাম, এই নিচের দিকে 3000 এন্টার করলাম, দিয়ে এইদিকেও 3000 এন্টার করলাম, এরপরে 3000 বাই 3000 একটা বক্স বানাচ্ছি। যেটা আমি বলে থাকি যে যে কোনো ড্রয়িং শুরু করি আমি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যে কোনো ড্রয়িং শুরু করার আগে তার বাঁ দিকের কর্নারে এরকম একটা 3000 বাই 3000 বক্স বানাবো, তারপরে সেটার একটা ডাইমেনশন দিয়ে দেবো। এরকম একটা ডাইমেনশন দিয়ে দেবো যে হ্যাঁ এখান থেকে এটার দূরত্ব 3000, এখান থেকে এটার দূরত্ব 3000, ঠিক আছে? ব্যাস, এরপর আমার যা ড্রয়িং আছে সেটা আমি ডান দিকে করব। তাহলে কি আমার রেফারেন্সটা পাবো। কারণ কি, আমরা যখনই মাউসটা ব্যবহার করি, যে জুম আউট, জুম ইন, এই জিনিসটা একটু বুঝতে হবে পরবর্তী ক্ষেত্রে সেটিংস হলে। সেটা হচ্ছে কি না, এই আমার যে কারসারটা যেখানে থাকবে, ধর সাপোজ এই যে কারসারটা, এই কারসারটা আমার যেখানে থাকবে, আমার মানে জুমটা হবে সেই জায়গাটা। ধর আমার কারসার এখানে আছে, কারসারটা আমি এখানে করছি এরকম জায়গায়, এই যে কারসারটা দেখতে পাচ্ছিস, কারসারটা এখানে করছি, দিয়ে আমি যদি জুমটা মানে ইয়ে করি, তাহলে ওই জায়গাটা জুম হবে আমার, ওই পজিশনটা আমার জুম হবে, ওই পজিশনটা, যে পজিশনে আমার কারসারটা আছে। তুই ড্রয়িং করছিস এখানে, তুই কারসার রেখেছিস এখানে, তাহলে কিন্তু ওই ড্রয়িংটা পালিয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে না, নর্মালি আমার কারসারটা যেখানে আছে সেটাই কিন্তু আমার জুম হবে বা জুম আউট হবে। তো কারসারটা আমাদেরকে সেটিং করে রাখতে হবে। সেই কারণে যে কোনো ড্রয়িং করার আগে প্রথমে একটা 3000 বাই 3000 এর বক্স বানিয়ে নিতে হয়। মাউস, এই মাইক যার অন আছে অফ কর, মাইক যার অন আছে অফ করে দে, ঠিক আছে? এটা আমার মানে আমার ব্যক্তিগত, আমি মনে হয় আমি বললাম স্যারকে। মাইক অফ কর। তো আশা করি বোঝা গেল যে জুম আউট, জুম ইনের ব্যাপারটা। এরপর এই যে সেটিংটা আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে 3000 লেখাটা আছে, প্লাস এখানে অ্যারো দেওয়া আছে, এই দুটো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সেটিং। এটাকে বলা হয় ডাইমেনশন সেটিং, ঠিক আছে? এই ডাইমেনশন সেটিংটা তুই ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারিস। কিরকম না, তোর যদি মনে হয় যে এখানে তিনটে সেটিং আছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টেক্সট, এই যে 3000 লেখাটাকে বলা হয় টেক্সট, এই অ্যারোটাকে বলা হয় অ্যারো, আর এই যে 3000-এর পরে এই যে দূরত্ব থেকে লাইনটা শুরু হয়েছে, এটাকে বলা হয় টেক্সট অফসেট বা অ্যারো অফসেট। এই তিনটে জিনিসকে তুই চেঞ্জ করতে পারিস ইন্ডিভিজুয়ালি। তার জন্য তোকে কি করতে হবে না, এই ডাইমেনশনটাকে সিলেক্ট করতে হবে, এর গায়ে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে প্রপার্টিজ মেনু বারটা খুলতে হবে। এটা প্রপার্টিজ টুলবার ছিল, এটা প্রপার্টিজ ছিল টুলবার, এটা প্রপার্টিজ টুলবার ছিল। আর এটা হচ্ছে প্রপার্টিজ মেনু বার, এই মেনু বারটা ওপেন করতে হবে। দেখ মেনু বার, এটা হচ্ছে প্রপার্টিজ মেনু বারটা ওপেন করতে হবে। এখানে তুই তিনটে জিনিস খুব ভালোভাবে চেঞ্জ করতে পারবি। কি না, তোর যে টেক্সটটা আছে সেটার হাইটটা, ধর আমার মনে হচ্ছে যে না এই 3000 লেখাটা না অনেকটা বড় বড় লাগছে, এটাকে একটু ছোট করবো। তাহলে এখানে তুই যাবি, ডান দিকে যদি তুই দেখিস অনেকগুলো মেনু আছে, ঠিক আছে? অনেক মেনু আছে, দেখ আমি মেনুগুলোকে অফ করে দিচ্ছি। অনেক মেনু আছে, আমার অতগুলো মেনু লাগবে না, আমার দুটো জিনিসই লাগবে, আর কিছুই না। এই যে এখানে টেক্সট বলে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? কেউ একজন বলুক টেক্সট বলে অপশনটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? কেউ একজন বলুক টেক্সট দেখা যাচ্ছে, টেক্সট অপশনটা দেখা যাচ্ছে? এই যে টেক্সট, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। টেক্সটটা যদি আমি ক্লিক করি, এটা ড্রপ ডাউন একটা মেনু হবে। তো এখানে দেখ টেক্সট হাইট বলে একটা অপশন আছে, টেক্সট হাইট। টেক্সট হাইটটা কত দেখা যাচ্ছে, কে বলবে? কত লেখা আছে টেক্সট হাইটের পিছনে? 150 লেখা আছে টেক্সট হাইটটা। তোর যদি মনে হয় যে না এই লেখাটাকে আমাকে ছোট করতে হবে, তাহলে 150-র জায়গায় তুই ধর সাপোজ 75 করে দিলি। দেখ লেখাটার দিকে সবাই তাকাবি, আমি এন্টার মারার সাথে সাথে 3000 লেখাটা ছোট হয়ে যাবে। দেখ মারলাম, দেখ 3000 লেখাটা ছোট হয়ে গেল, দেখ ছোট হয়ে গেল। আগে বড় ছিল, আগে কতটা বড় ছিল খেয়াল করে দেখ, আগে এতটা বড় ছিল। আমি পাশাপাশি রাখছি বোঝার ক্ষেত্রে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি আজকে সেটিংস দেখাচ্ছি, ড্রয়িং দেখাচ্ছি না, সেটিংস। তাহলে দেখ প্রথমে লেখাটা বড় ছিল, তারপরে লেখাটা ছোট হয়ে গেল। এটাকে তুই যত ইচ্ছা বড় ছোট করতে পারিস। সিলেক্ট করার পর টেক্সটে গিয়ে তুই যদি মনে হয় যে না আরো বড় করব, 150 ছিল তার ডবল করতে হবে, তাহলে দেখ আমি 300 মেরে দিলাম, দেখ আরো বড় হয়ে গেল। তাহলে অরিজিনালি এইটা সেটিং আছে, তুই ইন্ডিভিজুয়ালি এটা সেটিং করলি। বোঝ জিনিসটা, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, ঠিক আছে? কয়েকটা জিনিস। আচ্ছা, এরপরে ধর কি আছে না, বাঁ দিকে দেখতে পাচ্ছিস দেখ অ্যারোটাও তো যদি মনে হয় যে না
অ্যারোটা আমার ছোট আছে, অ্যারোটাকেও বড় করবো, তাহলে আবার সিলেক্ট করব, এই মেনু বারটাতে যাবো, এখানে টেক্সটটাকে অফ করে দেবো। ওপরে দেখবো লেখা আছে লাইন অ্যান্ড অ্যারোস, এইটাকে ড্রপ ডাউন করলে এখানেও ঠিক সেম অ্যারোর সাইজ বলে একটা অপশন আছে। অ্যারোর সাইজ অপশনটা কত দেওয়া আছে কে বলবে, কত দেখা যাচ্ছে কেউ একজন বলুন, অ্যারোর সাইজটা কত দেওয়া আছে? 150। হ্যাঁ 150। তো এই 150কে আমরা 300 করে দিতে পারি। 300 করলে দেখ এখানে মানটা অ্যারো সাইজটা দেখ বড় হয়ে যাবে, দেখ 300 করে দিলাম, দেখ ডবল হয়ে গেল, দেখতে পাচ্ছিস? অরিজিনালি এইটা ছিল, এই যে এইটা ছিল, হয়ে গেল এইটা। তাহলে অ্যারোর সাইজ আমি করলাম কি 150 জায়গায় 300 করে দিলাম, টেক্সটের হাইটটাও 150 জায়গায় 300 করে দিলাম, দিলে আমাদের বড় চলে এলো। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে, মানে তুই যদি আবার একটা ড্র করিস, আবার একটা ডাইমেনশন ড্র করিস এখান থেকে এখান পর্যন্ত, তাহলে আবার সেই ছোটই আসছে। টোটাল ফাইলটাকে কিভাবে বড় করা যায় সেটা দেখতে হবে, সেটা আসবো, ওয়েট। আচ্ছা, আরো যদি কি দেখি যে আরো যদি কোনো ধরনের প্রপার্টিজ আছে, কি কিগুলো আছে না, টেক্সট অফসেট বলে একটা প্রপার্টিজ আছে। টেক্সটে গিয়ে এই যে টেক্সট অফসেট কত না 75, এই টেক্সট অফসেটটাকে তুই যদি 0 করে দিস, খেয়াল করে দেখ, হ্যাঁ এই যে এইখানে লেখাটার পরে কিছুটা পর থেকে আমার এই যে অ্যারোটা শুরু হয়েছে, কিন্তু দেখ এইখানে 3000 লেখাটা জিরোর একদম গায়ে গায়ে থেকে শুরু হয়েছে, মানে এখানে অফসেটটা দেওয়া আছে 0, এই যে টেক্সট অফসেট 0। এখানে তোর যদি মনে হয় টেক্সট অফসেট 100 দিয়ে দেবো, দেখ 100 দেওয়ার পর এন্টার মারলাম, দেখ একটু ছেড়ে দিল, দেখতে পাচ্ছিস একটু ছাড়া হয়ে গেল, দেখা যাচ্ছে? আচ্ছা আমি আরো ছেড়ে দিচ্ছি, 300 ছেড়ে দিচ্ছি, দেখ এইখান পর্যন্ত 3000 লেখার পরে অনেকটা দূরত্ব থেকে অ্যারোটা শুরু হবে। তাহলে এরকম সিলেক্ট করে যদি আমি এখানে টেক্সট অফসেটটা দিয়ে দিই 300, দিয়ে এন্টার মারি, দেখ অনেক দূর থেকে অ্যারোটার লাইনটা শুরু হয়েছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ কি না? দেখা যাচ্ছে এই জায়গাটায়, দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে টেক্সটের অফসেট, মানে টেক্সটটা তুই এইখানে শেষ করেছিস, এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে ছাড়টা। তো তোর যদি মনে হয় যে না আমি ছাড় দেবো তো দিতে পারিস, তোর যদি মনে হয় না আমি ছাড় দেবো না, নাও দিতে পারিস। তাহলে ডাইমেনশনের ক্ষেত্রে মাত্র 3টে সেটআপ, একটা হচ্ছে কি না টেক্সটের হাইটটা কত হবে, 2 নম্বর হচ্ছে কি না অ্যারোর সাইজটা কত হবে, 3 নম্বর হচ্ছে কি না টেক্সটের অফসেট, মানে টেক্সটার থেকে কতটা ছাড়ার পর অ্যারোটা ড্র হবে। এই 3টে জিনিস মাস্টার ফাইলে সেট আপ করে রাখতে হবে। মাস্টার ফাইল আমি সবাইকে এটা করে মাস্টার ফাইল দিয়েছি, সেই মাস্টার ফাইলে আমার অলরেডি সেট আপ করা আছে। তো মাস্টার ফাইল সেট আপ কীভাবে করবো, কেননা স্যার আপনি দেখুন একটা করলেন, এরকম করে করে যদি প্রতিটাই করতে যাই অনেক সময় লাগবে, কিন্তু পুরো ফাইলটাই সেট আপ কীভাবে হবে, যাক আমি এখনও যদি দেখাই, মনে করে দেখ এই যে ছোটোগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, আমি যদি আরও দেখতে পাই না এখান থেকে এই সেটিংটা দেখতে পাবো, এই সেই আসছে, কিন্তু আমার এরকম সেটিংটা চাই এই যে ওপরেরটার মতন, তাহলে আমাকে আবার ধরে এটাকে ধরে প্রতিটা চেঞ্জ করতে হবে। আমি মাস্টার সেট আপ করবো, মাস্টার সেট আপ করার জন্য কি করতে হবে, ওপরে একটা অপশান আছে, ওপরে অপশানটাই মেনু আর একটা অপশান আছে কি না ডাইমেনশন, দেখতে পেয়েছি সবাই? ওপরে মাউসটা যেখানে আছে ডাইমেনশন কথাটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না, দেখতে পেয়েছিস? এই ডাইমেনশন, এই ডাইমেনশন মেনুটা যখনই আমি ক্লিক করব, নিচে একটা ড্রপ ডাউন মেনু আসবে, ড্রপ ডাউন মেনু, এইখানে একটা অপশান আছে নীল রঙের অপশানটা, আমি যেখানে মাউসটা রেখেছি, কে বলবে পড়ে বল কি লেখা আছে, তাহলে বুঝবো যে হ্যাঁ দেখা যাচ্ছে। ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইল, তাহলে এই ডাইমেনশন স্টাইলে যখন আমি ক্লিক করব, সেখানে এরকম টাইপের একটা মেনু খুলবে। এই মেনুটাতে এখানে একটা অপশান আছে মডিফাই বলে, সবাই কিন্তু এটা লিখে রাখিস যে মেনু বারে ডাইমেনশন দিয়ে একটা অ্যারো দিয়ে ডাইমেনশন স্টাইল দিয়ে একটা অ্যারো দিয়ে মডিফাই, মানে ওখানে গিয়ে গিয়ে আমি সেটিংটা করলাম। মডিফাইতে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে একটা মডিফায়ার বক্স চলে আসবে। এই মডিফাই বক্সটাতে আমার কিচ্ছু কোনো দিকে তাকানোর দরকার নেই, আমি যেটা একটা লাইনে সেটিং করলাম বা একটা ডাইমেনশনে, আমি শুধু সেইগুলোকে চেঞ্জ করবো, আর কোনো কিচ্ছু করতে যাবো না। তো কি করব না টেক্সটে যাবো, দেখ টেক্সট বলে অপশান আছে, টেক্সট, টেক্সট অপশানটায় ক্লিক করব, এখানে দেখবো টেক্সট হাইট কত দেওয়া আছে, কত লেখা আছে, কত লেখা আছে কে বলবে, টেক্সট হাইটটা কত লেখা আছে, টেক্সট হাইটটা কত দেখতে পাচ্ছিস, কত লেখা আছে টেক্সট হাইট কত, 150। 150। তাহলে এটাকে আমি কি করতে চাইছি 300 করতে চাইছি, সবগুলোই 300 হয়ে যাবে, যতগুলো ডাইমেনশন থাকবে সব 300 হয়ে যাবে। তাহলে এখানে আমি মারছি দেখ 300, ঠিক আছে, ওকে মারবো, একবার ওকে মারবো, দিয়ে বেরিয়ে আসবো, আবার মডিফাইয়ে ঢুকবো, আবার মডিফাইয়ে ঢুকবো, টেক্সটটা দেখে নেবো 300 হয়ে গেছে কিনা, হ্যাঁ হয়ে গেছে। এরপরে চলে যাব কি না আমাদের লাইনের অ্যারোজ, এই যে সিম্বল অ্যারোজে চলে যাবো, অ্যারোজে অ্যারো সাইজ এখানে আছে, অ্যারো সাইজটাও আমি 300 করেছিলাম মনে করে দেখ, তাহলে আমি এটা 300 করবো, আবার ওকে মারবো, বেরিয়ে আসবো, আবার মডিফাই ঢুকবো,
দিয়ে দেখে নেবো অ্যারো সাইজটাও 300 হয়ে গেছে, আর টেক্সটটাও আমার 300 হয়ে গেছে। আর কি ছিল না, টেক্সট অফসেট ছিল। টেক্সটের মধ্যে আমি দেখবো নিচের দিকে, দেখবো টেক্সট অফসেট বলে একটা অপশান আছে, এই দেখ অফসেট, অফসেট ফ্রম ডিম লাইন, এখানেও 75 আছে, এটাও আমি মনে হয় 300 করেছিলাম, তাহলে 300 করে দিলাম, ওকে মারলাম। ওকে মারার পর সব চেঞ্জ হয়ে গেল। সেট কারেন্ট বলে বেরিয়ে চলে আসবে, সেট কারেন্ট, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, বেরিয়ে চলে এলাম। এরপরে যখনই আমি দেবো আমাদের ডাইমেনশনের, এটা দেখ বড় হয়ে গেছে, আর আমার ছোট আসবে না। এই যে ছোটটা প্রতিবারে কি করছিলাম, ছোট এসেছিল, এবার আমার যেরকম যেরকম লাগবে আমার সব জায়গায় কিন্তু দেখ বড় বড় আসছে, দেখ বড় বড় লেখা আসছে, আর ছোট হচ্ছে না, এবার বড় বড় আসবে। তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমি যদি পুরো ফাইলটার ডাইমেনশন চেঞ্জ করি, পুরো ফাইলটা, তাহলে আমাদেরকে উপরে যে মেনু বারটা আছে সেই মেনু বারে গিয়ে ডাইমেনশন স্টাইলে গিয়ে ডাইমেনশনটা চেঞ্জ করতে হবে। এরকম করে প্রতিটা চেঞ্জ করা যায়। আমাদের পেজ সেটআপের সমস্ত কিছু, যে একদম টুলস থেকে শুরু করে লাইনটা কিভাবে ড্র হবে, টেক্সট লেখাটা কিভাবে ড্র হবে, সমস্ত মাস্টার সেটআপটা করা যায় হচ্ছে উপরের এই মেনু বারটা থেকে, ঠিক আছে? তাহলে এরকম করে আমরা মেনু বারে গিয়ে সেটআপ করে নিতে পারবো আমাদের ডাইমেনশন। আমাদের যদি মনে হয় ছোট লাগবে তাহলে ওখানে ছোট করব, আমাদের যদি বড় লাগবে মনে হয় বড় লাগবে, বড় করবো ওখানে। এবার কিছু কিছু সময় হয়তো সব বড়র মাঝখানে একটা দুটো ছোট করার কাজ থাকে, তখন কি করবো না, এরকম সিলেক্ট করে প্রপার্টিজ নর্মাল মেনু বারে গিয়ে ছোট করে নেবো, একটা দুটো যদি করার থাকে। আর যদি সবগুলোই করার থাকে তাহলে আমাদের মাস্টার ওখানে গিয়ে চেঞ্জ করে আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের কি না ডাইমেনশন সেটআপ। সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটআপের মধ্যেই একটি সেটআপ রয়েছে কি না ডাইমেনশন সেটআপ। তাহলে খেয়াল করিস ডাইমেনশন সেটআপটা এরকম ভাবে আমাদেরকে করে নিতে হবে। এরপরে মোড সম্বন্ধে আমি একটু আসি। দেখ, ল্যাপটপ অনেকেই কেনে, এবং ল্যাপটপের হয়তো যারা একটু হাই গ্রাফিক্সের ল্যাপটপ কিনবে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, কোনো ল্যাগ হওয়ার কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা লো গ্রাফিক্সের কিনবে ল্যাপটপ, তাদের ক্ষেত্রে প্রথমে একটা ল্যাগিং এর অপশান আসবে, ঠিক আছে? মানে ল্যাগ হতে থাকবে, কিছু 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 ল্যাপটপে ল্যাগ হয়। এরকম ধর সাপোজ একটা লাইন নিলাম, এইখানে ধর একটা লাইন থেকে আরেকটা লাইন যখন আমি ড্র করতে যাচ্ছি, তখন এই যে আমার যেমন মাউসটা খুব সুন্দর স্মুথলি ভাবে চলছে, ওটা ল্যাগ হয়ে হয়ে চলবে। তোরা কিন্তু ভিডিওটাতে ল্যাগ দেখতে পাবি, দেখ আমি জোরে জোরে নাড়াচ্ছি, দেখ ল্যাগ দেখতে পাবি, দেখ জোরে জোরে নাড়াচ্ছি তো ওটা ক্যাপচার হচ্ছে না ভিডিওটা, দেখ ল্যাগ দেখতে পাবি, দেখতে পাচ্ছিস এটা ল্যাগ হচ্ছে। ল্যাগ কথাটা মানে হচ্ছে আটকে আটকে যাওয়া, ফ্রেমটাকে ড্রপ হওয়া। তো এটা যদি কারোর ল্যাপটপ কম দামি ল্যাপটপ হয়, তো সেক্ষেত্রে কি করবো, এখানে একটা গ্রাফিক্স আছে, যে গ্রাফিক্সটা কি না আমাদের স্ন্যাপের গ্রাফিক্স, সেটাকে অফ করে দিতে হবে। কি না সবাই একটু খেয়াল করে লিখে রাখবি এটা কিন্তু, হ্যাঁ? তো এইখানে একটা মোড আছে নিচের দিকে, দেখ কি লেখা আছে, দেখ মাউসটাকে যেখানে লিখছি মোডটার নাম কি লেখা আছে, কেউ একজন বলুক, তাহলে বুঝবো যে হ্যাঁ দেখা যাচ্ছে ভিডিওটা। ডাইনামিক ইনপুট। তাহলে এই ডাইনামিক ইনপুটটাতে গিয়ে যদি আমি রাইট ক্লিক করি, দিয়ে সেটিংসে ঢুকি, এইখানে যে তিনখানা মোড রয়েছে, এখানে যে তিনটে মোড রয়েছে, এই তিনটে মোডের মধ্যে যে এনেবল ডাইমেনশন ইনপুট হোয়ার পসিবল, এই মোডটাকে অফ করে দিতে হবে। এই মোডটাকে যে অফ করে দিবে তার ল্যাপটপে কিন্তু স্মুথ চলবে, গ্রাফিক্স কার্ড যদি নাও থাকে, দামি ল্যাপটপ যদি না হয় তাদের কিন্তু এই অপশনটাকে অফ করে রাখতে হবে, এই অপশনটাকে অফ করে রাখতে হবে। এটা যদি অফ করে দিস তাহলে মাউসটা দেখবি একদম স্মুথ চলছে, স্মুথ। আর না হলে কিন্তু আটকে আটকে আছে। তো আমার এখানে কোনো অসুবিধা নেই, কারণ আমার যে ডেস্কটপটাতে আমি করছি এটা হাইফাই গ্রাফিক্স লাগানো আছে, এটাতে ওটা অপশনটাকে অন কর কি অফ কর একই আমার দেখাবে। তো সেই কারণে আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এটা কিন্তু তোদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তো যাদের যেরকম আমাদের ইয়ে থাকবে, ল্যাপটপ যার যেরকম থাকবে দামি ল্যাপটপ, সেই অনুযায়ী কিন্তু এটা অপশনটাকে অন করব কি অফ করব। তাহলে এটা গেল একটা অপশন। আচ্ছা নেক্সট, এখানে একটা অপশন আছে কি না অর্থ মোড, দেখতে পাচ্ছিস অর্থ মোড। এই অর্থ মোডের কাজ কি? অর্থ মোডের কাজ হচ্ছে এই অর্থ মোডটাকে যদি আমরা অফ করে রাখি, দেখো এখন অফ আছে, আমি যদি একটা লাইন নিই, একটা জায়গায় আমি লাইনটা ক্লিক করলাম, একটা জায়গায় লাইন ক্লিক করলাম, দিয়ে আরেকটা জায়গায় লাইন ড্র করছি, আমার মাউসটা যেরকম যেরকম যাচ্ছে লাইনটা সেরকম সেরকম ফলো হয়ে যাচ্ছে। তো আমি মাউস এখানে রেখেছি, দেখ লাইন একটা অ্যাঙ্গুলার লাইন ড্র করেছে, আবার মাউসটাকে আমি এরকম অ্যাঙ্গেলে রেখেছি, আবার একটা লাইন ড্র হচ্ছে, এরকম অ্যাঙ্গেলে রেখেছি, ড্র হচ্ছে, অ্যাঙ্গেল লাইন ড্র হচ্ছে। কিন্তু আমার অ্যাঙ্গেল লাইন আমি যদি সোজা করতে চাই, আমি যতই চেষ্টা করি মাউসটাকে আমার সোজা করার, আমার কিন্তু সোজা কিন্তু ড্রয়িং হবে না, অ্যাকুরেট আমি ড্রয়িং পাবো না, সোজা ড্রয়িং হয় ভার্টিক্যাল না হলে হরাইজন্টাল। তখন আমাদের কি কাজ হয় না, তখন আমাদের এই অর্থ মোডটা অন করে দিতে হয়। অর্থ মোডটা অন করলে মাউস তোর যদি বাঁকা বাঁকাও যায়, দেখ মাউস আমার ডান দিকে যাচ্ছে
কিন্তু লাইন ড্র হচ্ছে হয় হরাইজেন্টালি না হলে ভার্টিক্যালি। দেখ মাউসটা আমি ডান দিকে রেখেছি, দেখ লাইনটা ভার্টিক্যাল ড্র হলো। আবার দেখ মাউসটা নিচের দিকে রেখেছি, কিন্তু লাইনটা দেখ হরাইজেন্টাল ড্র হবে। তাহলে আমার এই মাউসটা যেদিকেই যাক, মাউসটা আমার যেদিকেই যায়, আমার লাইনটা কিন্তু হরাইজেন্টালি অথবা ভার্টিক্যালি ড্র হবে। তাহলে এই মোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে অর্থ মোড। পাশে শর্টকাট লেখা আছে, কে বলবে শর্টকাটটা কত? অর্থ মোডের পাশে লেখা আছে, কেউ একজন বলুক শর্টকাটটা কত দেখা যাচ্ছে, কত শর্টকাটটা কি লেখা আছে? F8 F8। তাহলে শর্টকাটটা আমরা দেখতে পাচ্ছি, F8 হচ্ছে আমাদের অর্থ মোডের শর্টকাট। তাহলে এটা জানতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপটা কিরকম? এরকম একটা বক্স থাকে, বক্সের মধ্যে বাঁ দিকের কর্নারে এরকম একটা হাইলাইট করা থাকে, এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ, ব্র্যাকেটে F3। এই অবজেক্ট স্ন্যাপের কাজটা কি? অবজেক্ট স্ন্যাপটাকে যদি আমি বন্ধ করে দিই, সাপোজ আমি এই লাইনগুলোকে মুছে দিলাম, ডিলিট করে দিলাম, আমার ধর একটা লাইন করা আছে, এই লাইনটা সাপোজ। তো এই লাইনটার কি আছে না, এই লাইনটার আমি চাইছি এই মিডিলের পয়েন্ট থেকে কোথাও একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো, কি এন্ড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবো। তাহলে এর লাইন নিলাম, এন্ড পয়েন্টের কাছাকাছি গেছি, দেখ তোরা কিন্তু দেখতে পাবি কোশ্চেন আমি এই জায়গায় ধর একটা লাইন ড্র করেছি। কি মনে হচ্ছে লাইনটা ঠিক আছে? তোরাও দেখতে পাচ্ছিস যে হ্যাঁ স্যার ঠিকই ড্রয়িং করেছে এন্ড পয়েন্ট থেকে, কিন্তু এটা যদি আমি জুম করি তাহলে দেখ ড্রয়িংটা ঠিক হয়নি। হয়েছে কি? হয়নি। এটাকে আমাকে এই পয়েন্ট থেকে ড্রয়িং করতে হতো। তাহলে আমরা যখনই একটা লাইন ড্র করছি, আমি যদি মাঝখানে কোথাও নিয়ে যাই, দেখ কোথাও কিছু কম্পিউটার কোনো রেফারেন্সই দিচ্ছে না আমাদেরকে, কম্পিউটার কোনো হেল্প করছে না, অটোক্যাড কোনো আমাকে হেল্প করছে না। আমি ধর সাইড পয়েন্টেও যদি যাচ্ছি তো আমাকে হেল্প করছে না যে ভাই এখান থেকে তুমি ক্লিক করো। দেখ এখানেও যদি আমি যাই, দেখ দেখতে পাচ্ছি আমি ভুল হয়ে গেল, তাহলে আমাকে হেল্প করছে না। কিন্তু যখনই তুই এই অবজেক্ট স্ন্যাপ মোডটা অন করে দিবি, অবজেক্ট স্ন্যাপ মোডটা যেই অন করে দিলি, এরপরে তুই যখন এই লাইনটা সিলেক্ট করে যখন তুই ওই সাইটে যাচ্ছিস অটোমেটিকলি তোকে কম্পিউটার টেনে ঢুকিয়ে দিচ্ছে ওই জায়গাটাতে, দিয়ে তোকে দেখাচ্ছে দ্যাটস দ্য এন্ড পয়েন্ট বলে দেখাচ্ছে, দেখ লেখাও দেখা যাচ্ছে এন্ড পয়েন্ট। এরপর তুই ওখানে ক্লিক করে করলি, তো দেখ কোনো রকম ভাবেই কিন্তু ওটা আর ভুল হয়নি। আবার তুই ধর সাপোজ লাইন্স কমান্ডটা সিলেক্ট করে ধর মিডিল পয়েন্টে কোথাও একটা যাচ্ছিস, মিডিল পয়েন্টে যেতে যেতে একটা ত্রিভুজ আকৃতি চলে আসবে, দেখ দিয়ে একটা নিচে লেখা হবে। কে বলবে লেখাটা কি দেখা যাচ্ছে, কি লেখা আছে লেখাটাতে? কেউ একজন বলুক কি লেখা আছে? midpoint মিড পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিড পয়েন্ট। তাহলে কম্পিউটার আমি যেখানেই মাউসটা নিয়ে যাই, কম্পিউটার আমাকে মাউসটাকে টেনে ঢুকিয়ে দিচ্ছে ওই জায়গাটা, মানে কম্পিউটার বুঝতে পারছে যে তুমি ওইখানেই মনে হয় এসেছো। তাহলে মিড পয়েন্ট থেকে আমি ইজিলি লাইনটা ড্র করতে পারবো। এইরকম করে আমাদের অবজেক্ট স্ন্যাপের সমস্ত সেটিংসগুলোকে অন রাখতে হবে অবজেক্ট স্ন্যাপের, তবে আমরা খুব স্মুথলি ড্রয়িং করতে পারবো। কি কি না, রাইট ক্লিক করবো অবজেক্ট স্ন্যাপের গায়ে, সেটিংস অপশানটায় যাব, এখানে যতগুলো অপশান আছে এই যে সিলেক্ট অল করে সব অপশানগুলোকে আমাকে অন রাখতে হবে, তবে আমরা অটোক্যাডে স্মুথলি ড্রয়িং করতে পারবো অবজেক্ট স্ন্যাপে গিয়ে। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপে গিয়ে আমাদেরকে সমস্ত যে ইয়েগুলো আছে, অপশানসগুলো আছে, সেই অপশানসগুলো আমাদেরকে অন করে রাখতে হবে সিলেক্ট অল করে। যখনই আমরা কোনো একটা সফটওয়্যার লোড করি তখন এরকম এরকম অফ থাকে, সিলেক্ট অল করব, আমাদের সবই অন হয়ে যাবে। তাহলে এটা আমাদেরকে অন রাখতে হবে। তাহলে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তাহলে আজকে আমাদের, হ্যাঁ বল কি জিজ্ঞেস করছিস? অবজেক্ট স্ন্যাপে গিয়ে তারপরে ওটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক কোনো একটা অবজেক্ট, কোনো অপশানের অবজেক্টের যদি ডিটেল সেটিংস করতে হয় তাহলে তার গায়ে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে সেটিংস অপশানটা আসবে, সেটিংস আচ্ছা অপশানটা এলে তারপরে যতগুলো অপশান আছে সেই অপশানগুলোকে সিলেক্ট অল করে অন করে দেবো আমরা। ঠিক আছে, তবে আমরা এবার ওইটার ম্যাক্সিমাম যে পারফরমেন্স আছে সেইগুলো আমরা পাবো। তাহলে আজকে আমরা যে বেসিক্স, মানে এইগুলোই হচ্ছে মূল, এরপরে আরও ছোটোখাটো জিনিস আছে যেগুলোর অত সেটিংস নেই, যেটার মধ্যে পড়ছে ধর সাপোজ পেজ সেটআপটা কিছুই না। পেজ সেটআপটা হচ্ছে একটা পেজের যতটা ডাইমেনশন আছে সেই ডাইমেনশনটাকে সেট আপ করবো, সেই অনুযায়ী আমাদেরকে ডাইমেনশন সেট আপ করবো, তারপরে টেক্সটের সেট আপ করবো, যে টেক্সটটা কীভাবে লেখা হবে, কীরকম স্টাইলে লেখা হবে সেগুলো সেট আপ করবো। এরকম করে করে একটা পেজ সেট আপের পুরো প্রসেস আছে। আজকে আমরা দেখলাম যেটা সেটিংসগুলোর মধ্যে সব থেকে হচ্ছে ওয়ার্ক স্পেস সুইচিংটা এরকম ডান দিকে নিচে থাকবে। এখানে 3D বেসিক্স, অটোক্যাড, 3D মডেলিং যাই থাকুক, আমাদের যেন এই তিনটে মেনু বার আছে সেটা আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখলাম কি না ডাইমেনশন স্টাইলটাকে কিভাবে চেঞ্জ করা যায়, ডাইমেনশনটাকে ছোট বড় কিভাবে করা যায় পুরো ফাইলটার ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল তো করা যায়ই যায়, পুরো ফাইলটার ক্ষেত্রে কিভাবে ছোট বড় করা যায় ডাইমেনশন স্টাইলে গিয়ে। আর আমরা দেখলাম কি আমাদের যে নিচে মেনু বারগুলো আছে, মেনু বারগুলোর মধ্যে অর্থ মোডের কি কাজ, আর দেখলাম আমরা কি
না আমাদের অবজেক্ট স্ন্যাপ মোডের কি কাজ, আর দেখলাম কি না ল্যাপটপ যদি আমাদের কোনো ধরনের অটোক্যাডকে স্লো করে, অটোক্যাডকে যদি ল্যাগিং হয়, কম দামি ল্যাপটপ থাকলে যেগুলো, যেসব ল্যাপটপের গ্রাফিক্স কার্ড নেই তাদের ক্ষেত্রে একমাত্র হবে। তো সেক্ষেত্রে আমরা কি না কি বলে আমাদের যে অপশানটা আছে ডাইনামিক ইনপুট, এই ডাইনামিক ইনপুট সেটিংসে গিয়ে আমাদেরকে উপরে যে সেটিংসটা আছে সেই সেটিংসটা আমাদেরকে অফ করে দিতে হবে, তাহলে আমাদের যে কোনো ল্যাপটপেই এটা আমাদের অটোক্যাডটা চলবে। তো সবাইকে আমার অ্যাডভাইস হচ্ছে 2013টাই ব্যবহার করিস, কারণ 2013 থেকে আপার যত ভার্সন আছে সব ভার্সনগুলো তুই ব্যবহার করতে পারিস, আমার কাছেও রয়েছে, আমিও দিয়ে দেবো। কিন্তু ইন্টারনেট কানেক্ট করলে কিন্তু অটোক্যাডটা আর চলবে না। একবার যদি ইন্টারনেট কানেক্ট করে নিয়েছিস ল্যাপটপের সঙ্গে, অটোক্যাড কিন্তু আর চলবে না, অটোক্যাড চিরজীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, আবার তোকে ঘুরে ইনস্টল করতে হবে। কিন্তু 13টা এরকমভাবে সেট আপ করা আছে যেখানে কিন্তু ইন্টারনেট কানেক্ট করলেও কিন্তু অটোক্যাডটা চলবে। কারণ এখন তোরা যে ক্লাস করছিস আমার কিন্তু নেটটা কানেক্ট করা আছে, তাহলে অটোক্যাডটা চলছে। এটা যদি আমার আপার ভার্সন থাকতো চলতো না, ঠিক আছে। আর আমার এই অটোক্যাড 2013তে আপার ভার্সনের আপ টু 21 পর্যন্ত সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে লোড করা আছে। এর জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, যে ভিডিওটাতে আমি অটোক্যাড কীভাবে ইনস্টল করা হয় সেটা দেখিয়েছি, এবং ওই ভিডিওর তলাতে একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে কিনা আমরা অটোক্যাডের এই মডিফিকেশান ভার্সনটা দেওয়া আছে, সবাই ওই লিঙ্ক থেকে ডাউনলোড করিস, বা পেন ড্রাইভ আমাকে দিলে আমি দিয়ে দেবো। কলেজেরও সমস্ত কম্পিউটার আমাদের অটোক্যাড 2013 আমি লোড করে দিয়েছি, ঠিক আছে, দেখে নিবি। আচ্ছা, তাহলে এই গেল আজকে আমাদের সেটিংস, আমরা নেক্সটে আরও কিছু সেটিংস নিয়ে আসবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এবার যদি কারো কোনো পার্টিকুলারলি এই যে 5টা পয়েন্ট নিয়ে আজকে ক্লাস হলো, যদি কোনো জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারিস, আমি ক্লাসটা অফ করছি।